প্রস্রাবের রাস্তা শুরু হওয়া বা স্ট্রিকচার ইউরেথ্রা এ অসুখ কিন্তু আদিকাল থেকেই আছে। কারণ যখন থেকে মানুষের ইতিহাস পাওয়া যায় তখন থেকেই কিন্তু এই যে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি স্ট্রিকচার অর্থাৎ গণকক্ষাল এবং নন গণকক্ষাল ইউথ্রাইটিস কিন্তু তখন থেকেই ছিল সমাজে। এবং এই যে একটা অনিয়ন্ত্রিত যৌনাচারের যে ফলাফল, এর ফলে কিন্তু ইনফ্ল্যামেটরি স্ট্রিকচার হয়। সাথে সাথে আরও বিভিন্ন কারণে হয়, যেমন কোনোটা যদি ট্রমা হয়, অর্থাৎ কেউ যদি গাড়ি থেকে পড়ে যায়, বা যদি দেখা গেল নৌকার গোলের সাথে পড়ে গেল, বা ম্যানহোলের ঢাকনায় পড়ে গেল, বা তার যে পিবিক বোন অর্থাৎ শ্রোণী চক্রের যে হাড় সেটা যদি ফেটে যায় বা ভেঙে যায়, তখন এই যে প্রস্রাব রাস্তা যেখানে লাগানো থাকে সেই জায়গাটা ছিঁড়ে যায় এবং সেখানে কিন্তু স্ট্রিকচার হতে পারে। আবার ম্যাগনেসির কারণে বা বিভিন্ন ক্যান্সার কারণে স্ট্রিকচার হতে পারে। আর বিভিন্ন সময় আয়াট্রোজেনিক অর্থাৎ ক্যাথেটার করার সময় বা ক্যাথেটার করার সময় ট্রমা হয়ে হতে পারে। আবার বিভিন্ন সময় দেখা যায় ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র ঢোকানোর পরে ইউরোলজিক্যাল প্রসিডিউর করার পরে কিন্তু স্ট্রিকচার হতে পারে। তো স্ট্রিকচার অসুখটার মূল কথা হচ্ছে যে এই যে প্রস্রাবের রাস্তা অলমাইটি আমাদেরকে যে রাস্তাটা দিয়েছেন সেটার প্রতি যত্ন নিতে হবে, এবং এখানে যখনই একটা প্রদাহ হবে, ট্রমা হবে, তখনই জায়গাটার মধ্যে ইনফ্ল্যামেশন হয়ে জায়গাটা চেপে যাবে, স্পঞ্জি টিস্যুটা ফাইব্রোসিস হয়ে যাবে। তো এই রোগ নির্ণয় করার জন্য আমরা তাকে হিস্ট্রি নেই যে তার কোনো এক্সপোজার বা মেলামেশা হিস্ট্রি ছিল কিনা, বা অনিয়ন্ত্রিত যৌনাচার হিস্ট্রি ছিল কিনা, ট্রমার হিস্ট্রি ছিল কিনা, কোনো ইনস্ট্রুমেন্ট ঢোকানো হয়েছিল কোনো ক্যাথেটার করা হয়েছিল কিনা, বা কোনো ক্যান্সারের কোনো লক্ষণ তার মধ্যে আছে কিনা, সেটা হচ্ছে ইউরেথ্রাল বা প্রস্টেটিক ক্যান্সারের লক্ষণ আছে কিনা। এগুলোর পরে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি, যেমন ইউরোফ্লোমেট্রি করে থাকি এবং রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম উইথ নিকচুয়েটিং সিস্ট ইউরেথ্রোগ্রাম টেস্ট করে থাকি। এই পরীক্ষাগুলো করার মাধ্যমে আমরা স্ট্রিকচারটা কোথায় আছে, কোন লেভেলে আছে সেটা বুঝতে পারি। তো আমরা যখন ছাত্র ছিলাম এবং আমরা যখন জুনিয়র ডক্টর ছিলাম, তখন আমাদের স্যারা বলতেন আমরা ডাইলেটর ঢুকিয়ে দিতাম, ব্লাইন্ডলি না দেখে প্রস্রাব ঢুকিয়ে দিতাম, রক্তাক্ত হয়ে যেত রুগী, স্ট্রিকচার আরও বড় হতো, স্ট্রিকচার আলটিমেটলি ফল খুবই খারাপ হতো, রিকারেন্স বারে বারে হতো। তো এখন চিকিৎসা পদ্ধতি আধুনিক হয়েছে। যদি স্ট্রিকচার লেন্থ ছোট হয় সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা ডিভিআইইউ, ডিরেক্ট ভিজুয়াল ইন্টারনাল ইউথ্রোটমি বা অপটিক্যাল ইন্টারনাল ইউথ্রোটমি করে থাকি, এটার ফল কিন্তু খুব ভালো। আবার অটিস ইউথ্রোটমের মাধ্যমে কিন্তু ইউরেথ্রা অ্যাড করা যায়, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই জনপ্রিয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি কারো ট্রমা যদি হয়, যদি বালবার ইউরেথ্রাতে ট্রমা হয়, যদি ইউরেথ্রাটা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যানাস্টোমোটিক ইউরেথ্রোপ্লাস্টি করে থাকি, অর্থাৎ প্রস্রাব রাস্তার যে সেরা অংশটা সে জোড়া লাগাই। আর যদি প্রস্রাব রাস্তা অনেকটুক জায়গা যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই যে বাকাল মিউকাস অর্থাৎ মুখের গালের ভিতর অংশ থেকে বা আমাদের জিহ্বার নিচ থেকে লিঙ্গুয়াল গ্রাফট বা বাকাল গ্রাফট নিয়ে আমরা কিন্তু সে লাগাতে পারি। তো এটা আমাদের ইউরোলজিস্টরা খুবই দক্ষ, আমাদের দেশে আমরা অহরই অপারেশন করে থাকি। বাকাল মিউকাস গ্রাফট ইউরেথ্রোপ্লাস্টি অবশ্যই একটা ভালো অপশন যদি লং সেগমেন্ট স্ট্রিকচার ইউরেথ্রা হয়, এবং ইউরেথ্রা স্ট্রিকচারের ক্ষেত্রে এটা খুবই ভালো একটা অপশন। সব ধরনের অপারেশন আমাদের হচ্ছে। কাজে প্রস্রাব শুরু হলে এবং প্রস্রাব রাস্তা যদি চেপে যায় এবং যদি প্রস্রাব দীর্ঘায়িত হয়, অতি দ্রুত ইউরোলজির শরণাপন্ন হওয়া দরকার। তা না হলে এই সমস্যাটা আরও প্রকট আকার ধারণ করবে এবং চিকিৎসা পদ্ধতি তখন দেখা গেল যে অনেক ক্ষেত্রে পেশেন্টরা রেনাল ফেইলিউর নিয়ে আসে। এটা আমাদের জন্য কিন্তু খুবই একটা বলবো দুঃখজনক অভিজ্ঞতা যে এটা একটা রিভার্সিবল কজ। এই সমস্যাটা কিন্তু ক্যান্সার না হয়ে দেখা গেল কারো স্ট্রিকচার হয়ে রেনাল ফেইলিউর হয়ে গেল, কি নষ্ট হয়ে গেলো, তখন কিন্তু অপারেশন করে খুব লাভ হয় না। তখন পেশেন্ট অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়ে গেলে তখন কিন্তু আর আমাদের ফলাফল ভালো হয় না। আর এই যেটা বললাম আমরা যে স্ট্রিকচারের চিকিৎসা আমরা ইউরোলজিগণ খুব ভালোভাবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতোই আমরা চিকিৎসা দিচ্ছি। এক্ষেত্রে আপনি দেরি না করে একজন দক্ষ ইউরোলজিস্টের শরণাপন্ন হন।